সাতপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক 2-4 বার হেফাজতে জপ না জপত। হেফাজতি বলে গালি দেওয়া হতো। কেন হেফাজতি বলে কেন গালি দিত? গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত, হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। এই সব আমরা নীরবে সহ্য করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম। আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন, আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘসূত্রিতা না ঘটে। বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। তবলিগ জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয়, বরং এমন ভাবে কেচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয়, কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয়। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত, যাতে এগুলো নিয়ে কেচাল করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্ণা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে। এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই। কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে। সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার। আবারও তাদেরকে ইসলামের সঠিক ধারায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা যায় কিনা, এটাই ছিল আমার প্রচেষ্টা, অব্যাহত আমার কর্মনীতি। কথাগুলি ঠিক এভাবে আমি বলি নাই, কিন্তু আমি এই নীতি অনুসরণ করে চলছিলাম। চলতে 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 একেবারে এই ডিসেম্বর পর্যন্ত আমি এভাবেই চলেছি। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, তাদের সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে আবার এমন একটা সংঘাত তৈরি হতে পারে যেই সংঘাতের কারণে নতুন করে প্রাণহানি ঘটবে এবং মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সারা দুনিয়ার কাছে বাংলাদেশ নতুন করে আবার বিতর্কিত হবে। এরকম একটা পরিবেশ তৈরি হলো একটা ইস্যুকে কেন্দ্র করে। সেটা হলো যে এই যে টঙ্গী ইজতেমার ময়দানে তারা জোর করতে চায়, জোর ইজতেমা যেটাকে বলা হয় মূল ইজতেমার পূর্বে। এবং এই জোরটা হয় তবলিগ জামাতের ঐতিহ্যগতভাবে যারা কমপক্ষে 3 চিল্লার সাথী, শুধুমাত্র সেই 3 চিল্লার সাথীদেরকে নিয়েই ইজতেমার পূর্বে একটা জোর ইজতেমা হয়ে থাকে, যে 3 চিল্লার সাথীরা এই জোর ইজতেমা থেকে একটা দিক নির্দেশনা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে মূল ইজতেমাকে কামিয়াব করার জন্য। স্বাভাবিকভাবেই এই জোর ইজতেমায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতির কোনো কারণ নাই, কারণ জোর ইজতেমাটা হয় কাদেরকে নিয়ে? 3 চিল্লার সাথীদেরকে নিয়ে। কাজে এখানে 3 চিল্লার সাথী যতজন থাকবে মানুষ তো সেই পরিমাণেরই হওয়ার কথা। এখানে আলেম ওলামাদের সঙ্গে তবলিগ জামাতের যে অংশটা কাজ করে তাদের সাথে 3 চিল্লার সাথী অনেক বেশি, সাল লাগানো সাথীর সংখ্যা অনেক বেশি। সেই তুলনায় সাতপন্থীদের মধ্যে 3 চিল্লার সাথী সাল লাগানোর সাথী হিসাব করলে তুলনামূলকভাবে অনেক কম, এবং তাদের যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যায় খুব বড় কোনো অ্যামাউন্ট না, অনেক বড় সংখ্যা না যে 50-60 হাজার লোক হয়ে যাবে এমন না। কিন্তু তারা একটা জোর ইজতেমা করবে, বিপুল পরিমাণ উপস্থিতি নিয়ে এই প্রস্তুতি তারা শুরু করলো। এবং তারা করবে সেটা কোথায়? ইজতেমার মাঠে করবে। এইরকম একটা দাবি নিয়ে, এরকম একটা শক্ত মনোভাব নিয়ে তারা এটা নিয়ে প্রস্তুতি শুরু করলো এবং কাজ অগ্রসর করতে আরম্ভ করলো। অথচ ইতিপূর্বে সরকারের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সকলেই জানি আগস্ট বিপ্লবের পরে
বাংলাদেশ বিরোধী যে শক্তি, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা বাংলাদেশকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না, সেই অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশে নানাভাবে মানুষে মানুষে সংঘাত তৈরি করে দেশটাকে অকার্যকর করার জন্য সব ধরনের ষড়যন্ত্রের পথ তারা অবলম্বন করে চলছে। মনে রাখবেন, এটা আমার দীর্ঘদিনের বক্তব্য যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে ইসলাম যদি ঠিক থাকে, বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে। বাংলাদেশের ইসলাম যদি বিপন্ন হয়, বাংলাদেশের স্বাধীনতা অটুট থাকবে না। এদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে এদেশটা পরাধীন দেশে পরিণত হবে। এই জন্য বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারাই স্বাধীনতার সপক্ষ শক্তি। যাদের সঙ্গে ইসলামের বৈরিতা, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। এই মূলনীতিতে কোনো ভুল করা চলবে না যে একজন মানুষ বাংলাদেশে ইসলাম বিরোধী হলে সে কশ্চিনকালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না। কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে, 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971 সালের মুক্তিযুদ্ধ, এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে, এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে। এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হলো বাংলাদেশ। মুসলিম জাতিসত্তা যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে, মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিকৃত হয়, বাংলাদেশ বিপন্ন হবে। এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের এই ভূগোলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য লড়াই করা, সংগ্রাম করা জিহাদ। লক্ষ্য করেন, দেখেন, যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশের আগস্ট বিপ্লব, বাংলাদেশের আগস্ট বিপ্লব, এটাকে এদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে। অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে। আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয়, বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে ছিঁড়ে খুলে খাবে। এই জন্য আগস্ট বিপ্লবের পর এদেশের আলেম সমাজ খুবই চৌকান্না সচেতন যে আমাদের এমন কিছু করা সমীচীন হবে না যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি, খুবই বর্তমান একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হচ্ছে। এই পরিস্থিতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়া, কোনো ধরনের সরকারের উপর অতিমাত্রায় চাপ তৈরি করে নিজেদের দাবি দাওয়া আদায় করা, এটাকে আমরা মনে করি একটা সুযোগ সন্ধানী কাজ। দেশটা এখন একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রম করছে। সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার। তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা দেশের একটা অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায়, এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ। এটা কোনো বীর পুরুষের কাজ নয়, এগুলো হলো কাপুরুষের কাজ। সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না। উলামায়ে কেরামের কৌশল ছিল এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল যে এই সময়টায়
আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোনো প্রয়োগ, কোনো ধরনের চাপ প্রয়োগ আমরা করব না। যদিও আমাদের অনেক কথা আছে, অনেক দাবি আছে, আমাদের অনেক আবেগ আছে, আমাদের অনেক এজেন্ডা আছে, আমাদের 15 বছরের জুলুম এবং নির্যাতন সহ্য করার দাস্তান রয়েছে। আমাদের ঘরগুলোতে আজও অনেক বিধবার কান্নার রোল আছে, আমাদের ঘরগুলোতে আজও অনেক এতিম সন্তানের বিলাপ রয়েছে, আমাদের ঘরগুলোতে এখনো অনেক সন্তানহারা মায়ের আহাজারি রয়েছে, আমাদের ঘরগুলোতে এখনো অনেক ভাই হারা বোনের আর্তনাদ রয়েছে, অনেক কিছু রয়েছে। সব কষ্ট বুকে চাপা দিয়ে আমরা শুধুমাত্র দেশ, জাতি এবং ইসলামের স্বার্থে এই সময়টাকে সুযোগ সন্ধানী হিসেবে আমরা ব্যবহার করতে চাই না। আর না হলে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে, এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে যে আলেম সমাজ নিজেদের দাবিগুলো বুকে পাড়া দিয়ে আদায় করতে পারে, কিন্তু সেটা হবে দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে ভীরুতা এবং কাপুরুষতার আচরণ। এই জন্য নীতি নির্ধারণী পর্যায়ের আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তাবলীগের এই বিষয়েও দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফ্যাসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার পর নাই আলেম সমাজকে উত্তপ্ত করেছে, বিরক্ত করেছে। আমাদের যারা আলেমদের অনুসারী তাবলীগপন্থী যারা আছেন বিগত ফ্যাসিবাদী সরকারে, তাদের দুইটা উপাধি ছিল, একটা হলো পাকিস্তানপন্থী আর একটা হলো হেফাজতি। বলেন, সাতপন্থী এমন কোন তাবলীগী নাই যে দৈনিক 2-4 বার হেফাজতি জপ না জপত। হেফাজতি বলে গালি দেওয়া হতো। কেন হেফাজতি বলে কেন গালি দিত? গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয়। শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তাবলীগ জামাতের এই পন্থীকে, এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত, হেফাজতি বলে গালি দিত। হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল। এই সব আমরা নীরবে সহ্য করেছি। যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল, নতুন সরকার গঠিত হলো, এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম। আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন, আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘসূত্রিতা না ঘটে। বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। তাবলীগ জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয়, বরং এমন ভাবে কেচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয়, কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয়। তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত, যাতে এগুলো নিয়ে কেচাল করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্ণা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে। এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই। কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে। সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার। ঠিক আছে, যেমনি আছে এইভাবে চলতে থাকুক। এইভাবে চলতে চলতে ইজতেমাটা যাক। ইজতেমার পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনা